জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাটেনি ধোঁয়াশা। খসড়া নিয়ে দ্বিধা বিভক্তি থাকলেও এক সপ্তাহের মধ্যে স্বাক্ষরের আশা ঐকমত্য কমিশনের। জুলাইয়ে লাল রঙের প্রতিবাদ জ্বলে ওঠে সোশ্যাল প্ল্যাটফর্ম সহ সর্বত্র। এদিন দফায় দফায় গুলি ও গ্রেনেড হামলা চলে চট্টগ্রাম ও পঞ্চগড়ে। শুল্ক হার নির্ধারণে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বাণিজ্য আলোচনায় বাংলাদেশ। কাল দ্বিতীয় দিনের বৈঠক, ইতিবাচক ফলের প্রত্যাশা। কানাডার শপিং মলে কমছে বাংলাদেশের তৈরি পোশাক। ভিয়েতনাম কম্বোডিয়ার দখলে বাজার। যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব বলছেন বিশ্লেষকরা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি উজ্জ্বল হাফিজ। ঐকমত্য কমিশনের দেয়া জাতীয় জুলাই সনদের খসড়ার বিষয়ে তেমন কোনো পর্যবেক্ষণ নেই বিএনপির। তবে খসড়াকে অসম্পূর্ণ বলছে জামায়াতে ইসলামী। অসম্পূর্ণ কোনো সনদে এনসিপি স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব। অন্যদিকে ঐকমত্য হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন কিভাবে হবে, পরবর্তী সংসদ অধ্যাদেশ নাকি গণভোট, তা নিয়েও মতানৈক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। ৩৬ দিনের জুলাই মাস একটি বিপ্লব, একটি অভ্যুত্থান এনে দিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক এক সুযোগ। মূলত জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলোর সুপারিশমালায় রাজনৈতিক দলগুলোর মত দ্বিমত নিয়ে গত প্রায় ৬ মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশনের নিরলস সংলাপ। এখন পর্যন্ত কি কি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা নিয়ে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করতে যাচ্ছে ঐকমত্য কমিশন। কিন্তু শুরুতেই খসড়া নিয়ে প্রধান প্রধান দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি শুরু হয়ে গেছে। কারো কারো আপত্তি আছে। গত ২৮ জুলাই রাজনৈতিক দলগুলোর কাছে ৪ পাতার একটি জুলাই জাতীয় সনদের খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন। খসড়া সনদে ঐকমত্য হওয়া বিষয়গুলোর ঘর এখনও ফাঁকা রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদ সদস্যদের হানা ভোটের স্বাধীনতা সহ ১২টি প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ ৪টি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি এবং সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তাই জুলাই সনদে শেষ পর্যন্ত কোন কোন বিষয় যুক্ত হবে তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে খসড়ায় যুক্ত করা হয়েছে ৭টি অঙ্গীকারনামা। বিএনপি বলছে এর মধ্যে ছোটখাটো কিছু পর্যবেক্ষণ আছে তাদের, তবে মোটা দাগে কোনো সংশোধনীর প্রয়োজন নেই। এটা জুলাই জাতীয় সনদের একটা ড্রাফট দিয়েছে খসড়া, তা আমরা সেটার উপরে কিছু অবজারভেশন আছে। এটা তেমন বেশি মেজর কিছু না। খসড়া সনদে কোনোভাবেই জুলাই অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত হয়নি বলে অভিযোগ জামায়াতে ইসলামীর। তাই এটিকে অসম্পূর্ণ বলছে দলটি। অন্যদিকে এনসিপিও বলছে কোনো অসম্পূর্ণ সনদে স্বাক্ষর করবে না তারা। আমরা একটা ড্রাফট তৈরি করছি, আমরা সেই ড্রাফটে জমা দেব এবং যদি সেটার আলোকে জুনের শপথ তৈরি হয় তাহলে আমরা শুধুমাত্র এখানে সিগনেচার করব। কারণ যে জেনারেশন দিচ্ছে এটা জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটাকে প্রপারলি কোনো কন্টেন্ট করে নাই। যদি মৌলিক সংস্কারের কোনো বিষয়কে জুলাই সনদের আওতা বহির্ভূত করে ফেলা হয়, সেক্ষেত্রে সেই সনদ জাতির জন্য সর্বাধিক উপকৃত একটা সনদ হিসেবে গৃহীত হবে না, এবং সে কারণেই সেই অপূর্ণাঙ্গ জুলাই সনদ সেখানে আমরা স্বাক্ষর করব কিনা সেটা আমাদের এখনো বিবেচনাধীন। খসড়া সনদের অঙ্গীকারনামার ৩ ধারায় বলা হয়েছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ২ বছরের মধ্যেই একমত হওয়া বিষয়গুলো সংবিধান ও আইন সংশোধনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটিতে বিএনপির তেমন কোনো আপত্তি না থাকলেও জামাত বলছে সংস্কার বাস্তবায়নে হয় অধ্যাদেশ, না হয় গণভোট। অধ্যাদেশের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে এগুলো বৈধ করার একটা দৃষ্টান্ত বাংলাদেশে আছে। আমরা সেইভাবেই এটাকে আইনি ভিত্তি দেওয়ার পক্ষে। যদি সেটিও করার ব্যাপারে কারো দ্বিমত থাকে তাহলে আমরা বলবো এটা গণভোটে দেওয়া
এবং জনগণই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কোন কোন জায়গায় ঐকমত্য হলাম অথবা কোন কোন জায়গায় নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য হলাম সেগুলো দেখার পরে তারপরে সনদ তৈরি হবে। এটা খুব দ্রুততার সাথে কাজ করছেন ওনারা, আমরাও খুব আন্তরিকতার সাথে সেগুলো দেখছি। আমরা অবশ্যই যেগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সনদে আসবে সেগুলো দেখে অবশ্যই সই করব। এলএফএ করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়নযোগ্য করতে হবে, সেটাকে দূরবর্তী কোনো সময় বাস্তবায়ন করা হবে, এরকম অনিশ্চয়তার মধ্যে আমরা রাখার পক্ষপাতী নই। তবে ঐকমত্য কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে খসড়া সনদ সংশোধিত হতেই পারে। এক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে বলে আশাবাদী ঐকমত্য কমিশনের এই সদস্য। এখন আমাদের তো কোনো স্ট্যান্ডার্ড নাই, কোনটা সম্পূর্ণ কোনটা অসম্পূর্ণ, তো যেটা হবে ওটাই সম্পূর্ণ হবে, কারণ এই তো অতীতে কোনোদিন কেউ করে নাই। আমি আশাবাদী যে আমরা এই সপ্তাহের মধ্যেই একটা জাতীয় সনদ করার ব্যাপারে একমত হব এবং কী কী বিষয়ে এতে অন্তর্ভুক্ত হবে সেও পরে একমত হতে পারব। যেসব বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি সেগুলোকে বাইরে রেখে জুলাই সনদ ঘোষণা করলে সংকট আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। 2024 সালের আজকের এদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম লাল হয়ে ওঠে। এদিন সরকার ঘোষিত শোক দিবসকে প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা বেছে নেয় এক ভিন্ন প্রতিবাদের ভাষা। শোকের কালো নয় বরং প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে লাল। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে লাল প্রোফাইল ছবি, যার মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানান সাধারণ মানুষ, জনপ্রিয় ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে এদিনও থেমে থাকেনি গণহত্যা। চট্টগ্রাম ও পঞ্চগড়ে চলে দফায় দফায় গুলি ও গ্রেনেড হামলা। এ নিয়ে আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। চারিদিকে বুলেট আর বোমার শব্দ। হেলিকপ্টার থেকেও গুলি চলছে। রক্তে লাল হয়েছে পিচ ঢালা পথ, ভাইয়ের শার্ট, বন্ধুর শরীর। মায়ের আহাজারিতে লাল হয়েছে পুরো আকাশটাও। ততক্ষণে মোহাম্মদপুরের সৈকত আর নেই যাত্রাবাড়ির মেহেদি আর উত্তরার নাইমা সুলতানা। 30 জুলাই 2024। ততক্ষণে হাজারটা পরিবার কাঁদছে, লাল রক্তের ক্ষত হাত পা কিংবা কারো কারো চোখে। ততক্ষণে লাল সবুজের পতাকার সবুজ অংশটাও লাল হতে শুরু করেছে। তারপর আস্তে আস্তে লাল হতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ছবিগুলো। রক্তের রঙের সাথে মিলিয়ে লাল হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। সরকার যেদিন শোক দিবস পালন করছিল, তো ওই দিন হচ্ছে সাধারণ জনগণ বা স্টুডেন্টরা তাদের প্রোফাইলটা লাল করছিল। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্রতিবাদ, যে সরকার যেটা বলবে সেটা আমরা শুনবো না। সরকারের যে প্রহসনমূলক এই স্বজন হারানোর বেদনা, এটার বিপরীতে আমাদের জুলাইয়ের শহীদদের রক্তের স্মরণে, শহীদদের স্মরণে আমরা প্রোফাইল লাল করেছিলাম। এদিন সরকার ঘোষিত শোক দিবসকে প্রত্যাখ্যান করে শোকের কালো রং বাদ দিয়ে আন্দোলনকারীরা এবং জনপ্রিয় ব্যক্তিবর্গ, সাধারণ নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের একটি বড় অংশ, এমনকি সাবেক সেনাপ্রধানও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রোফাইল ছবির মাধ্যমে কোটা আন্দোলনকারীদের সাথে সমর্থন জানান। এই লালটা আসলে লাল জুলাইকে সফল করেছে এবং একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে। এবং আমরা যেটা বুঝতে পারি যে ফ্যাসিবাদ এবং খুনি হাসিনা লিটারারি তারা এই লাল করার মধ্য দিয়ে তারা লাল কার্ড পেয়েছে পুরো জাতির কাছ থেকে। প্রবাসী শ্রমিক সারা পৃথিবীতে আছে এবং তারা প্রত্যেকে, তারা সেখানে অনেকে গণ অভ্যুত্থানের পক্ষে মিছিল করে তারা জেলে গেছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ অনেককে পেরেছে পরে ফিরিয়ে আনতে, এখনও অনেককে পারে নাই। কিন্তু তারা যখন লাল করে ফেললো প্রোফাইল, তখন বাংলাদেশের মানুষ শক্তি পেল। দেখা যাচ্ছে প্রত্যেকের টাইমলাইন লাল হয়ে গেছে। রক্ত দেখেও যে চোখ দেখে না, যে গুলি করে কালো ব্যাজে শোক পালন করে, সেই সরকারকে দেখানো হয় লাল। সারা বাংলায় রক্ত কেন?
ছাত্ররা লাল কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে প্রতিবাদ জানায় হাসিনা সরকারের গণহত্যার। দুপুরে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে ঢাকায় 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল ধারণ করে 31টি সংগঠন পদযাত্রা ও বিক্ষোভ করে। প্রেস ব্রিফে বারবার রিপিটেডলি মিথ্যা বলে, হত্যাকাণ্ডগুলোকে অস্বীকার করে, অন্যভাবে বক্তব্য দেয়, অভিনয় করে, তো এবং রাষ্ট্রীয় শোকের মতো একটা নাটকীয় অ্যাপ্রোচে যাচ্ছে। সুতরাং তার মুখ এবং চোখের কথা বলার এবং দেখার যে দ্বিচারিতা, এটাকে আমরা লাল কাপড় বেঁধে রক্তাক্ত সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি। বেগম খালেদা জিয়ার পেজ তখন দেখছি লাল করছে, ডক্টর ইউনূসের পেজ তখন দেখেছিলাম লাল করছে, এভাবে করে আর অনেকগুলো স্কুলের যেগুলো অনলাইন পেজ, বিভিন্ন সংগঠনের অনলাইন পেজ, মানে প্রত্যেকটা স্ট্রাইক এই কর্মসূচিতে এসে মিলেমিশে একাকার হয়ে গেছিল। এটা আমাদেরকে মোটিভেট করে হাইলি, এবং পরদিন থেকে আমরা ফিল্ডে কর্মসূচিতে যেতে সক্ষম হই আর কি। সেদিন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, যে কে ফ্যাসিবাদের পক্ষে, যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা কালো ব্যাজ ধারণ করেছিল, প্রোফাইল কালো করেছিল, আর যারা গণতান্ত্রিক আমি মানুষের পক্ষে, গণ অভ্যুত্থানের মানুষের পক্ষে, এই গণ অভ্যুত্থানের যারা ছাত্র জনতার পক্ষে, তারা হচ্ছে লাল ব্যাজ ধারণ করেছিল। সুতরাং সেই এই 29 তারিখের এই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার মনে হচ্ছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। চারদিকে লাল পোশাক, লাল প্লেকার্ড, লাল হয়ে ওঠে পুরো ফেসবুক। লাল যেন ভয় ধরিয়ে দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর মনে। তাই তো বুলেটের বৃষ্টি থেমে থেমে চলে চট্টগ্রাম ও পঞ্চগড়ে। অবশেষে এই লাল রক্তের বন্যাতেই ভেসে গেছে স্বৈরাচার সরকার। সুকান্তের কবিতার মতোই এদেশের বুকে 18 এসেছে নেমে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। শুল্ক হার নির্ধারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসেছে বাংলাদেশ। ওয়াশিংটনে 29 জুলাই স্থানীয় সময় দুপুরে প্রথম দিনের বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। কাল সকাল 9টায় ফের আলোচনা করবে প্রতিনিধি দল। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দলে আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সদস্য বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্টন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পরে পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি। এদিকে কানাডায় ওয়ালমার্ট সহ বিভিন্ন শপিং মলে আশঙ্কাজনক হারে কমেছে মেড ইন বাংলাদেশ পোশাক। সে জায়গায় পাওয়া যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোর তৈরি জামা। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব ইতোমধ্যে পড়েছে বাজারে। সামনে আরও অনিশ্চয়তা দেখছেন বিশ্লেষকরা। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। গেল বছরের শুরুর দিকেও কানাডার বিভিন্ন বিপণী বিতানে বাংলাদেশের তৈরি পোশাকের যোগান ছিল চোখে পড়ার মতো, ছিল চাহিদাও তুঙ্গে। অগস্টে পরিবর্তিত পরিস্থিতিতে কমতে থাকে রফতানি, তখন থেকে ভাটা পড়ে লাল সবুজের পণ্যে। মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার কিছু সময় পরে নতুন করে 35% শুল্কের গাঁড়াকলে পড়ে বাংলাদেশ। এতে ওয়ালমার্ট সহ বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক নেওয়া স্থগিত করে, যার প্রভাব আবারও বাজারে পড়তে শুরু করেছে। কারণ অতিরিক্ত খরচ ওয়ালমার্ট কর্তৃপক্ষ বহন করবে না। আমাদের ভালো লাগার একটা কাজ করতো যে আসলে আমরা বাংলাদেশের একটা পণ্য ব্যবহার করতেছি। এটা আমাদের মনের আপেক্ষিক ব্যাপার, যে আমাদের ভালোবাসা, আমাদের দেশটাকে আমরা ভালোবাসি। আমাদের দেশের সরকারের কাছে আমার প্রদত্ত আহ্বান যে এই শিল্পটাকে আমাদের ধরে রাখতে হবে, এটা কিভাবে সুন্দর করা যায় এটা সরকার যেন ব্যবস্থা নেয়। ক্রয়াদেশ স্থগিত করায় আগামীতে বাজার হারানোর শঙ্কায় বাংলাদেশ। ওয়ালমার্ট ও বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে আগে যে তাকগুলোতে মেড ইন বাংলাদেশ পণ্য ছিল, এখন সেখানে শোভা পাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার পণ্য। পোশাক শিল্পে ট্যাক্সের পরিমাণটা বেশি দেওয়ার কারণে আমরা এদেশে আর আগের মতো বাংলাদেশি পণ্য
ওয়ালমার্টে যেয়ে এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যেয়ে গার্মেন্টসের দোকানে যেয়ে আমরা বাংলাদেশের পণ্য শুধু দেখে চলে আসতে হয়, কিন্তু আমরা আর কিনতে পারি না কেউ। এককভাবে যুক্তরাষ্ট্র দেশীয় তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। বিদায়ী অর্থবছরে দেশটিতে প্রায় $8.5 বিলিয়ন বা $878 কোটি পোশাক রফতানি করে বাংলাদেশ। আর কানাডার বাজারে রফতানি হয় প্রায় $130 কোটি পোশাক। ইউএস ইন্টারন্যাশনাল কমিশনের তথ্য উপাত্ত অনুসারে 2025 সালের প্রথম 5 মাসে বাংলাদেশ থেকে $3.38 বিলিয়ন অর্থাৎ $338 কোটি পোশাক রফতানি হয়েছে। অতিরিক্ত শুল্কের কারণে 60% বেশি বাজার হারাবে বাংলাদেশ, এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সঙ্গে প্রতিবেশী কানাডার বাজারেও হ্রাস পাবে বাংলার পণ্য। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, গভীর পরিবর্তন জরুরি। তা না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। রাজধানীতে ইউএনএইচসিআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সংস্কার ও বিচারের আগে নির্বাচন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির। আর দ্রুত জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন জরুরি বলে জানান বিএনপি মহাসচিব। নাজমুস সাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রিকশার পাদানিতে ঝুলছে গোলাম নাফিসের মরদেহ। বছর ঘুরে বাবা গোলাম আহমেদের সেই স্মৃতি এখন দগদগে। অশ্রু আর এক বুক কষ্ট নিয়েই আগামী নির্বাচনের আগেই চাইলেন বিচার। স্যার, আমাদের ব্যর্থতা, আমরা আপনার দরবারে আমি একটি বিনীত আহ্বান করব স্যার, এই যে পুলিশ অফিসার 5ই আগস্টে সেইখানে তেজগাঁও আমার ছেলে ফার্ম গেট গুলিবিদ্ধ হয় 4টা 4:30টার দিকে, ভিডিও ফুটেজে অজস্র প্রমাণ আছে। আজকে দেখেন সে পুলিশ কক্সবাজার কর্মরত আছে। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন না কাঁদলেও চাইলেন সংস্কার আর ফ্যাসিবাদ মুক্ত আগামীর উন্নত বাংলাদেশ। জুলাইয়ের ঘোষণাপত্র চাইছেন তিনি। মঙ্গলবার রাজধানীতে ইউএনএইচআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে নিজেদের বেদনাগাথা তুলে ধরেন শহীদদের স্বজনরা। অনুষ্ঠানে উঠে আসে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি, সংস্কার ও বিচার প্রসঙ্গ। এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের হত্যা নির্যাতনকারী অপরাধীদের মধ্যে অল্প কিছু মানুষকে বিচারের আওতায় আনা গেছে। দেশে বিদেশে থাকা অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। অন্যদিকে জামায়াতের আমির দাবি করেন, সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন হওয়া উচিত নয়। আর বিএনপির মহাসচিব বলেন, দ্রুত বিচার ও সংস্কার যেমন জরুরি, তেমনি ম্যান্ডেট নিয়ে চলা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনও জরুরি। সেজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চান তিনি। বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। তারাই দাবি করেননি। শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, হাজার মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকল বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। জুলাই শুধু স্বৈরাচারের পতনের মাস নয়, পুনর্জন্মের মাস উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলছেন, প্রলেপ দেয়া নয়, গভীর পরিবর্তন হওয়া জরুরি। না হয় আবার ফিরে আসতে পারে স্বৈরাচার। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে, যতই আমরা আইন কানুন সামাল দিই। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক গণমাধ্যম সরব থাকায় অনুষ্ঠানে তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।
বগুড়ায় মাছের বাজারে কয়েকদিন আগের তুলনায় বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও এর প্রভাব পড়েনি দামে। মাছের দরদাম নিয়ে এই মুহূর্তে বিস্তারিত জানাতে বগুড়া শহরের চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, সরবরাহ বাড়লেও মাছের দাম কমেনি কেন জানাবেন, আর মাছ বিক্রেতারা কি বলছেন এ বিষয়ে? সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে, তবে মাসখানেক আগে যেভাবে সরবরাহ কমেছিল তখনই মাছের সংকটে দাম কিছুটা বেড়ে যায় এবং এখন পর্যন্ত দাম না কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহ অল্প কয়েকদিনের জন্য বাড়লেও এই মাছের সরবরাহ আবারও কমে যাবে, যেহেতু মাছের সরবরাহ কম বেশি হয় বর্ষায় মৌসুমের যে পানি বৃদ্ধি পায় নদী নালা খালবিলগুলোতে, এই পানি বৃদ্ধি পাওয়া এবং কমার সাথে সাথে মাছের সরবরাহ কিন্তু কম বেশি হয়ে থাকে। কদিন আগে পানি বৃদ্ধি পেয়েছিল আষাঢ়ের মধ্যভাগে, যখন ভারী বর্ষণ হয়েছে ঠিক সেই সময় পানি বৃদ্ধি পাওয়ার কারণে মাছের সরবরাহ কিছুটা কমেছিল। তবে মাছ চাষি যারা রয়েছে, আমরা চাষিদের সাথে কথা বলেছি, চাষিরা বলছেন যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নির্ভরশীল আসলে বিষয়টি। যদি আবারও ভারী বর্ষণ হয়, বর্ষা মৌসুম যেহেতু এখনও শেষ হয়নি, আজকে শ্রাবণের মাঝামাঝি সময় চলছে, শ্রাবণের 15 তারিখ, এই সময় আবারও পানি বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। যদি পানি বৃদ্ধি পায় আবারও মাছের সরবরাহ কমে যাবে এবং সেই সাথে দাম বৃদ্ধি পাবে। আমি এখন যে চাষি বাজারে রয়েছে, এখানে প্রায় 15টি আড়ত রয়েছে, সবগুলো আড়তেই কিন্তু মাছের সরবরাহ রয়েছে প্রচুর এবং সকাল থেকেই কিন্তু এখানে মাছ কেনাবেচা শুরু হয়েছে। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠেছে এই চাষি বাজার প্রাঙ্গণ। এই মাছ সরবরাহ আজকে যেভাবে সরবরাহ রয়েছে তাতে করে কিছু মাছের দাম কমেছে কেজিতে 20 টাকা, যেটি আসলে খুব বেশি কমেনি। কেজিতে 20 টাকা কমেছে শুধুমাত্র রুই মাছের, আর বাকি সবগুলো মাছ আগের দামেই, মাসখানেক আগে যেভাবে দাম বৃদ্ধি পেয়েছিল সেই দামে বিক্রি হচ্ছে। আমি একটু দামগুলো জানিয়ে রাখি যে পদ্মার যে বড় চিংড়ি সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 1400 টাকা প্রতি কেজি এবং ছোট চিংড়ি যেটি সেটি 900 টাকা কেজি বিক্রি হচ্ছে। রুই মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা কেজি। কদিন আগের যে প্রায় 60 টাকা 80 টাকা বেড়েছে, মাসখানেক আগে 60 থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছিল, তবে আজকের বাজারে 20 টাকা কমে বিক্রি হচ্ছে। কাতলা বিক্রি হচ্ছে 3 থেকে 4 কেজি ওজনের যে কাতলা, সেই কাতলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 40 টাকা। আর বোয়ালের যে 2 কেজি ওজনের যে বোয়াল, সেই বোয়ালগুলো বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। এগুলো হচ্ছে পুকুরের চাষের মাছ। বগুড়ায় বিভিন্ন উপজেলায় যে চাষ করা হয় সেই চাষের মাছ, এবং দেশীয় মাছের কথা যদি বলি সেগুলো যমুনা এবং বাঙালি, বগুড়ার যে বড় দুটি নদী, এই দুই নদী থেকে বগুড়াবাসীর চাহিদা পূরণ হয়ে থাকে, সেখান থেকেও মাছ আসছে, তবে পানি বৃদ্ধির কারণে কিছুটা কমেছে। এই ছিল আমার কাছে বগুড়ার চাষি বাজার থেকে মাছের দরদাম নিয়ে সবশেষ। বগুড়ায় মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। এদিকে শেরপুরের সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়েছে করলা ও বরবটির দাম। এছাড়া 10 টাকা বেড়েছে পেঁয়াজ, ঢেঁড়স ও পটলের দাম। তবে কেজিতে 30 টাকা কমেছে কাঁচামরিচের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের নবীনগর হাজির বাজার থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, সবজির দাম হঠাৎ করে বাড়ার কারণ কি, আর দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা কি বলছেন? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের সর্ববৃহৎ সবজির পাইকারি বাজার। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু জেলা শহর এবং পৌরবাসী তারা কিন্তু এখানে সবজি ক্রয়ের জন্য এসে থাকেন। তো আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে অজুহাতে কিন্তু সরবরাহ সংকট অজুহাতে কিন্তু প্রায় সব ধরনের সবজির দাম 20 টাকা থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো আমি যদি আজকের বাজার দরটি জানাই, আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে যে করলা বিক্রি হচ্ছিল 60 টাকা কেজি দর, সেটি কিন্তু আজকে বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি তো আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 40 টাকা কেজি দরে, সেটিও কিন্তু আজকে বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে বেগুন গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 50 টাকা কেজি দরে, সেটিও কিন্তু আজকে বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজও আমরা দেখেছি যে 10 টাকা বৃদ্ধি পেয়ে 50 টাকা থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি কাঁকরোল 10 টাকা বৃদ্ধি পেয়ে 30 টাকা থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। পটলেও আমরা দেখেছি 10 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটি আজকে বাজারে 40 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আমরা ঢেঁড়স দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 30 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকে বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তির কথা যদি জানাই, সেটি হচ্ছে কাঁচামরিচ আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 180 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকে বাজারে 30 টাকা কমে 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া শসাতে আমরা দেখেছি যে 40 টাকা থেকে 10 টাকা কমে আজকের বাজারে 30 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপেতেও আমরা দেখেছি 10 টাকা কমে আজকের বাজারে 20 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি ধরে, এবং
রসুন আমরা দেখেছি স্থিতিশীল থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আটি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন শাক, যেখানে মূলা শাক, লাল শাক এবং পুঁই শাক রয়েছে। তবে হঠাৎ করে কি কারণে এই সবজির দাম এবং শাকের দাম বৃদ্ধি পেয়েছে, এই বিষয়ে সবজি বিক্রেতারা বলছেন যে মূলত সপ্তাহখানেক ধরে আমরা দেখেছি যে প্রতিদিনই থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া খারাপ, আর বিশেষ করে সরবরাহ সংকটের অজুহাতে মূলত এই সবজির দাম কেজি প্রতি 20 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতারা বলছেন আজকে যেহেতু সকাল থেকে কড়া রোদ উঠেছে, যদি এই রোদের ধারাবাহিকতা এবং আবহাওয়া ভালো থাকে এবং সরবরাহ সংকট কেটে যায়, তাহলে হয়তো এই সবজির দাম কেজি প্রতি যে দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে আসবে। তবে আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম। ক্রেতারা বলছেন যে সবজি যেহেতু নিত্য প্রয়োজনীয় একটি খাবারের মধ্যে অন্যতম একটি উপাদান, তারা বলছেন যে যদি এইভাবে সবজির দাম 10 টাকা থেকে কেজি প্রতি 20 টাকা পর্যন্ত হঠাৎ করে বৃদ্ধি পায়, তাহলে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। তবে বিশেষ করে যারা মধ্যবিত্ত রয়েছে তারা বলছেন যে যদি সিন্ডিকেটটা ভেঙে দাম কমিয়ে আনা যায়, তাহলে হয়তো অনেকের এই সবজির দাম নাগালের মধ্যেই থাকবে। তবে বিক্রেতারা আশা করছেন দাম দ্রুত সময়ের মধ্যে কমে যাবে। তো এই নিয়েই ছিল আজকের এই সবজির বাজারের নবীনগর হাজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে গেল কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে 4,75,00,000 টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক সৈকত সড়ক। সমুদ্রের তীব্র ভাঙনে ধসে পড়েছে রাস্তার অংশ। নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতায় সড়কের বেহাল দশা বলছেন স্থানীয়রা। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও শেষ হয়নি কাজ। আলোর মুখ দেখেনি তদন্ত কমিটির প্রতিবেদনও। জনগণের টাকা গচ্চা যাওয়ার পর শেষমেশ প্রকল্পটি বন্ধের সুপারিশ করেছে পৌর কর্তৃপক্ষ। জসিম পারভেজের তথ্য, ছবিতে থাকছে প্রতিবেদন। সাগরকন্যার অপরূপ সৌন্দর্যের টানে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে যান কুয়াকাটায়, আর পর্যটককে ঘিরেই সচল থাকে সেখানকার অর্থনীতির গতি। সাগরকন্যাকে নতুন করে সাজাতে 2023-24 অর্থ বছরে কুয়াকাটা সমুদ্রের পাশে নান্দনিক সৈকত সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়, যেখানে হোটেল সি ভিউ থেকে ঝাউবন পর্যন্ত 1300 মিটার সৈকত সড়ক নির্মাণের জন্য ব্যয় ধরা হয় 4,75,00,000 টাকা। এরই ধারাবাহিকতায় 2024 সালের মার্চে শুরু হয় সড়ক নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল 2025 সালের মার্চে। সড়ক নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 1 কিলোমিটারেরও কম। এদিকে যে 1 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে, উদ্বোধনের আগেই তার বেশিরভাগ জায়গা ধসে পড়েছে, যাতে পর্যটক চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের সময় টেকসই পরিকল্পনা এবং বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া কাজ করায় জনগণের কোটি টাকা ধ্বংস হয়েছে বলছেন পর্যটক ও ব্যবসায়ীরা। এই যে আমরা আসছি এইখানে যে ভাঙ্গা, বাচ্চাদের নিয়ে চলাচল করতে পারি না স্বাভাবিকভাবে। এখন মানুষ এসে দেখে যে নদীবাঁধ ভাঙ্গা এবং পানি উঠে চলাচল করতে বিঘ্ন ঘটে। ছবি তোলার কোনো স্পেস নাই, বা একটা পর্যটক যে হাঁটবে, হাঁটার কোনো রাস্তা নাই। সৈকত সুন্দর থাকলে, ভালো থাকলে এবং এটা রক্ষা পেলে স্বাভাবিক পর্যায়ে এখানে টুরিস্ট আসবে এবং যারা এখানে বিনিয়োগ করেছেন তারা লাভবান হবে। কিন্তু সেই বীজটাই যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমাদের জন্য দুঃখজনক। ভাঙনের কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৈকতের বালু ক্ষয়, জোয়ার এবং নিম্নচাপের ফলে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি আর সমীক্ষা ছাড়া প্রকল্প হাতে নেয় টেকানো যাচ্ছে না এই সড়কটি। এই অবস্থায় ভাঙনের কারণ খতিয়ে দেখতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা থাকলেও 1 মাস পেরিয়ে গেলেও তা আলোর মুখ দেখেনি। এ অবস্থায় সড়ক টিকিয়ে রাখা নিয়ে সংশয় তৈরি হয় প্রকল্পটি বন্ধের সুপারিশ করেছে কর্তৃপক্ষ। পৌরসভা কর্তৃক নির্মিত রাস্তাটি প্রায় ভেঙে যাচ্ছে। এরই প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা জরুরি কাজ বাস্তবায়ন করতে যাচ্ছি। এটা জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে শুরু করেছি আমরা। তো এটা শেষ হলে আশা করা যায় আপাতত ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। যেহেতু প্রোটেকশন ব্যতীত কুয়াকাটার মতো একটি ভাঙনপ্রবণ বিচে এই সিদ্ধান্তটি সম্পূর্ণ অযৌক্তিক ছিল, তাই আমরা এই রাস্তাটির নির্মাণ কার্য হেল্ড আপ করার জন্য প্রকল্প পরিচালক বরাবর আমাদের একটি চিঠি প্রেরণ করব এবং আমাদের ডিসি স্যারকে এই তদন্ত প্রতিবেদনটি আমরা প্রেরণ করব। টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারের ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে ফিজিক্যাল প্রোগ্রেস কতটুকু হয়েছে, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস কতটুকু হয়েছে, সেই প্রোগ্রেসের মধ্যে কতটুকু পেমেন্ট দেওয়া হয়েছে, প্রোগ্রেস অনুযায়ী হয়েছে কিনা, এই তথ্যগুলো যদি সে আমাকে প্রোভাইড করে, তখন আমরা ওই যে আপনি যেটা বলছেন যারা এই কাজ করেছে, কোনো ফিজিবিলিটি সার্ভিসারাই করেছে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব।
কুয়াকাটা পৌরসভার অধীনে ১৩০০ মিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয় ইম্পর্টেন্ট আরবান ইনফ্রাস্ট্রাকচার ২ প্রকল্পের অধীনে, যার কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স, আরবান ট্রেডার্স ও SM ট্রেডার্স। সরকারি পট পরিবর্তনের পর যাদের বেশিরভাগই কাজ বাদ দিয়ে গা ঢাকা দেয়। এখন কুয়াকাটা নাব্য ফিরিয়ে আনার লক্ষ্যে 2024-25 অর্থ বছরে কুষ্টিয়ায় গড়াই নদী খনন মেগা প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের মূল উদ্দেশ্য নাব্য সংকট কমিয়ে আশেপাশের এলাকার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা। কিন্তু এই মেগা প্রকল্পের কাজ শেষ হবার পরেও শুষ্ক মৌসুমে ধরে রাখা যাচ্ছে না নদীর নাব্যতা। এর পেছনে রয়েছে দুর্নীতি আর অপরিকল্পিত উদ্যোগ, যা প্রকাশ পেয়েছে দুদকের তদন্তে। দুর্নীতিতে জড়িয়েছেন খোদ প্রকল্প পরিচালকও। কুষ্টিয়া থেকে আব্দুল আলিমের ক্যামেরায় মেজবা উদ্দিন পলাশের প্রতিবেদন। 2024 সালের ডিসেম্বরে 29 কোটি টাকা ব্যয়ে গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পের চতুর্থ পর্যায়ের খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নদীর উৎসমুখ থেকে হরিপুর সংযোগ সেতু পর্যন্ত 5 কিলোমিটার ও কুমারখালী থেকে বোরালিয়া বালুঘাট পর্যন্ত 9 কিলোমিটার সহ মোট 14 কিলোমিটার নদীপথ খননের পরিকল্পনা করা হয়। চলতি বছর মে মাসে শেষ হয় এ প্রকল্পের কাজ। তবে দুদকের তদন্তে এ প্রকল্পের কাজে উঠে আসে দুর্নীতির চিত্র। 13 জুলাই এ প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং বিভাগে অভিযান চালায় দুদক। প্রাথমিকভাবে কাগজপত্র যাচাই বাছাই করে অনিয়মের তথ্য পায় প্রতিষ্ঠানটি। ড্রেজার বন্ধ থাকলেও তা চালু দেখিয়ে মণ্ডল নামের একটি ফিলিং স্টেশনের সহায়তায় তেলের টাকার ভুয়া বিল বানানো হয়েছে। আর এর সঙ্গে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সৈকত বিশ্বাসের সরাসরি জড়িত থাকারও তথ্য মিলেছে দুদকের তদন্তে। একসাথে ওনারা 3টা MRD বই ইউজ করতেছেন, তাদের লগবুকে তারিখ নাই, এগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু সরেজমিনে আমরা মিটার সাকসেশন মিটার যেটা আছে ড্রেজারের, বিশেষ করে বাঙালি ড্রেজারের, সেটা আমরা তদন্ত করে দেখব। জাতীয় স্বার্থে নেয়া এই নদী খনন প্রকল্পের কোটি কোটি টাকা যেন জলে ভেসে না যায়, তাই সরকারি নজরদারি বাড়ানোর দাবি নদী পাড়ের মানুষের। এবছরের নদীতে আছে কাজ কম হয়েছে, ডিসেল কম হয়েছে, ওই জন্য পানি এবার লেটে আসে। গড়াই নদী তো মনে করেন শুকায় যায়, এই নদীর পানি থাকলে মনে করেন নদীটা চলাচল থাকে, অনেক লোক মনে করেন কর্মস্থল বেড়ে যায়। ব্রিজের পিছনের থেকে কাটে সব পলাইছে, আর 2-1 ঘন্টা কাটে আর 5-6 ঘন্টা তেল চুরি করে করে বেচে। তেল ওখানে বেশি দেয়, বেশি দিয়ে আসি এখানে ডিজেল কিছুক্ষণ চলা, দেখা যায় যে হ্যাঁ কাটলাম। যদি দুদক ঘটনার সত্যতা পায় তাহলে বিষয়টা হবে অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা দেশের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে, আমরা জাতির কাছে আমাদের একটা কমিটমেন্ট আছে। তবে খনন প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক। আর প্রকল্পে অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, অভিযোগ পেলে সংশ্লিষ্ট বিভাগের পাশাপাশি জেলা প্রশাসনের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টই ভালো জবাব দিতে পারবে যে ওনারা কোথায় অনিয়ম করেছেন। তবে এই বিষয়ে যদি আমাদের কাছে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যদি আমাদের কাছে অভিযোগ করে, তাহলে আমরা এই বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিব। শুষ্ক মৌসুমে গড়াই নদীর প্রবাহ স্বাভাবিক না হলে দক্ষিণ পশ্চিমের বেশ কয়েকটি জেলার জীববৈচিত্র্য হুমকিতে পড়বে। এখন কুষ্টিয়া। রাশিয়ার পূর্ব উপকূলের কামচটকা উপদ্বীপে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি। ভূমিকম্পটিকে দশকের অন্যতম শক্তিশালী বলে মন্তব্য করেছেন কামচটকা অঞ্চলের গভর্নর। এরই মধ্যে রাশিয়া, জাপান ও হাওয়াই সহ প্রশান্ত মহাসাগরীয় বেশ কয়েকটি দ্বীপে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এ সময় 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউ, উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পূর্বাভাস দেয়া হয়েছে। জাপানের বেশ কয়েকটি স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ চলছে। রিং অফ ফায়ার বলয়ের কারণে রাশিয়ার কামচটকা অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। землетрясение.
যুক্তরাজ্যে ইমিগ্রেশন নীতিতে একের পর এক পরিবর্তন। 22 জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে শিক্ষার্থী থেকে শুরু করে স্কিল ওয়ার্কাররা পড়ছেন অনিশ্চয়তায়। নীতিগত কড়াকড়িতে প্রভাব পড়ছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানেও। প্রায় 180টির মতো পদ বাতিল হলেও বেশ কিছু স্কিল ওয়ার্কার ভিসায় দেশটিতে যাওয়ার সুযোগ রয়েছে এখনও। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। 2020 সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমান নাফিস ফুয়াদ 1 বছরের মাস্টার্স কোর্স শেষে স্কিল ওয়ার্কার হিসেবে যোগ দেন একটি প্রাইভেট কোম্পানিতে। জানান এই যাত্রা সহজ ছিল না, আর সরকারের বারবার নীতি পরিবর্তনে শঙ্কিত পরবর্তী পদক্ষেপ ইনডিফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর নিয়েও। প্রতিনিয়ত যেভাবে ইমিগ্রেশন রুলস চেঞ্জ হচ্ছে তাতে আমি আসলে কিছুটা শঙ্কিত। আর যে কোনো সময় আসলে যে কোনো রুলস আমাদের জন্য দিয়ে দিতে পারে। যেমন একটা আভাস পাওয়া যাচ্ছে 10 বছরের একটা এক্সটেনশন হইতে পারে। যদি এটা হয় তাহলে আমি অবশ্যই হয়তো বা কনসিডার করবো অন্য কোথাও বেটার অপরচুনিটিস যদি থাকে তাহলে সেখানে মুভ ইন করা। 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত 3 বছরে স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট সহ ব্রিটেনে এসেছেন প্রায় 16,50,000 শিক্ষার্থী। এদের বড় একটা অংশ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যেই আসেন। ফলে স্কিল ওয়ার্কারের রুটি অন্যতম উপায়। আর সরকার সেই সেক্টরে বারবার স্যালারি বৃদ্ধির ফলে অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। চিন্তা নিয়ে বাংলাদেশ থেকে চলে আসি যে আসলেই আমরা টাকা ইনকাম করতে পারবো। ইটস নট পসিবল। ইটস কান্ট্রি ইজ ওয়ার্ক। দিস কান্ট্রি উই হ্যাভ টু ওয়ার্ক। 2023 সাল থেকে কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট সহ দেশটিতে এসেছেন প্রায় 3,50,000-এরও বেশি কেয়ার কর্মী। প্রতারণার দায়সহ নানা কারণে এ পর্যন্ত বন্ধ হয়েছে প্রায় 2 শতাধিক কেয়ার প্রতিষ্ঠান। শুধু ইংল্যান্ডে বন্ধ হয়েছে 14,000 কেয়ার বেড। 22 জুলাই থেকে কার্যকর হওয়ার নতুন নিয়মে কড়াকড়ি হলেও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন ডিপেন্ডেন্ট ছাড়া বেশ কিছু স্কিল ওয়ার্কার ভিসায় আসার সুযোগ রয়েছে। প্রায় 180টির মতো পদ ইমিগ্রেশন রিক্রুটমেন্ট সিস্টেম থেকে বাতিল করা হয়েছে বা রিমুভ করা হয়েছে। যেগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতো। স্টিল আসা যাবে কিছু পদের জন্য এবং সেগুলো বাংলাদেশ থেকেও আসতে পারবে তারা, তবে ডিপেন্ডেন্স ছাড়া আসতে হবে। ব্রিটিশ বাংলাদেশিদের মূল ব্যবসা বলা চলে কারি শিল্প। গেল 1 যুগেরও বেশি সময় ধরে কর্মী সংকটে ভুগছে এই শিল্প। প্রতি মাসেই কোনো না কোনো শহরে কর্মী সংকটে বন্ধ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন স্কিল ওয়ার্কারের বেতন বৃদ্ধি ও নতুন নিয়মে রেস্টুরেন্টের পাশাপাশি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো তীব্র সংকটে পড়বে। রেস্ট্রিকশন দেওয়ার মানে হচ্ছে হিউজ রেস্ট্রিকশন দিলাম, বিগ রেস্ট্রিকশন দিলাম, আর কেউ আসতে হলে তার এই রেস্ট্রিকশনটাই তাকে বাধা দিয়ে দিবে। সো দিস ইজ নট রাইট। সো আমরা সেই জন্য আমরা এই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অন বিহাফ অফ বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশন আমরা এটা নিয়ে ফাইট করতেছি। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাজ্যে প্রবেশ করা 9,06,000 অভিবাসী সরকারকে চাপে ফেলে। কড়াকড়ি নীতির ফলে 2024-এ তা কমে 4,31,000-এ আসে। নতুন নিয়মে স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা সীমিত হওয়ায় অভিবাসন আরও কমতে পারে। চলতি বছর লক্ষ্য এ সংখ্যা 2.5 লাখে নামিয়ে আনা। বৈধ ইমিগ্রেন্টদের নিয়ে কড়াকড়ি থাকলেও ইংলিশ চ্যানেল পার হয়ে আসা অবৈধ অভিবাসী কিছুতেই থামানো যাচ্ছে না। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। যুব বিশ্বকাপ হকির ট্রায়ালে চমক হয়ে এসেছেন আরমানিটোলার নাজমুস সাবিত মাহমুদ। ওস্তাদ ফজলু একাডেমি থেকে উঠে আসা সাবিত এবার নিজের সেরাটা দিতে চান যুব বিশ্বকাপে। সুযোগ পেলে বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরতে চান লাল সবুজের পতাকা। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। বয়স তখন 5-এর একটু বেশি। সেই সময়ই হকি স্টিক হাতে ঘরময় ছুটে বেড়াতেন নাজমুস মাহমুদ সাবিত। স্টিকের চেয়েও কম উচ্চতা ছিল তার। 5ম শ্রেণীতে ওঠার পরই মূলত স্টিক ও বলে প্রথম সংযোগ ঘটান। পুরানো ঢাকার হকির আতুরঘর খ্যাত আরমানিটোলা স্কুলের ছাত্র সাবিত। স্কুল হকির সুবাদে খেলেছেন বিভিন্ন জেলায় জেলায়। প্রথমবারের মতো যুব বিশ্বকাপ হকি ট্রায়ালে জায়গা করে নিয়েছেন সাবিত। দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির 44 জনের বাইরে একমাত্র খেলোয়াড় তিনি। সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই তরুণ তুর্কি। পুরান ঢাকার আমি ছেলে, আর এটা আমার জন্য অনেক গর্বের। শুধু আমার জন্য পুরো বাংলাদেশের জন্য গর্বের। বাইরের থেকে একমাত্র আমি চাবো যেমন আগামীতেও বাইরের প্লেয়ার যেমন ভালো পারফরমেন্স দিয়ে টিমে ক্যাম্পে থাকতে পারে এবং টিমেও থাকতে পারে, এই জন্য আমি দোয়া করব। মাহমুদ পরিবারের হকির ইতিহাস বেশ পুরনো। 80-র দশকে ঘাসের মাঠ দাপিয়ে বেরিয়েছেন হাজি মোহাম্মদ সেলিম মাহমুদ। বাবা সেলিম মাহমুদকে অনুসরণ করেই হকিতে এসছেন 2 ভাই সাকিব ও নাজমুস। 2023 সালে দ্বিতীয় বিভাগ হকিতে ইয়ং স্টারের হয়ে 12 গোল করে সাবিত ছিলেন লিগের সর্বোচ্চ স্কোরার।
ওস্তাদ ফজলু একাডেমির ছাত্র এই সাবিত। তৃণমূল হকির জনপ্রিয় কোচ প্রয়াত মোহাম্মদ ফজলুল ইসলামের দীক্ষায় নিজেকে করেছেন পরিণত। বিশ্বকাপের ক্যাম্পে দলীয় মেলবন্ধনে দিতে চান নিজের সেরাটা। সিনিয়ররা অ্যাপ্রিশিয়েট করে, জুনিয়ররাও ঠিক আছে, আমার ব্যাচমেট, রুমমেট সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করে। মেন্টালি সো প্রিপেয়ার্ড, ক্যাম্পে থাকবো ভালো মতো, ভালো পারফরমেন্স দিয়ে টিমে থাকার চেষ্টা করি। হকির আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হতে চান সাবিত, খেলতে চান জাতীয় দলে। এই স্বপ্ন বুকে নিয়ে একটু একটু করে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন। ছেলের সাফল্যে গর্বিত বাবা। যে কোনো বাবাই তার সন্তানের জন্য গর্বিত। অনেক আনন্দের ব্যাপার, এত ইয়ার মধ্যে সে পরীক্ষা দেও, আগামী তার বয়স আছে, এইটা হইলে তো হইল, না হলে আগামীতে আস্তে 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 আগে বাড়তে থাকবে। ভারতের চেন্নাই ও মাদুরাই শহরে বসতে যাচ্ছে যুব হকি বিশ্বকাপের 14তম আসর। বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের সানিয়ে নিতে চান সাবিতরা। ব্যক্তিগত লক্ষ্য অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলা। জুনিয়র ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম বাংলাদেশ খেলেছে, যে ইতিহাসে লেখা থাকবে, তো আমিও চাবো আমার নামটাও লেখা থাক। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করবো এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শুল্ক হার নির্ধারণে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বাণিজ্য আলোচনায় বাংলাদেশ। কানাডার বাজারে কমছে বাংলাদেশের তৈরি পোশাক। প্রলেপের সংস্কার নয়, গভীর পরিবর্তন না হলে ফিরবে স্বৈরাচার। জুলাই স্মরণ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ভূমিকার প্রশংসা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাটেনি ধোঁয়াশা। খসড়া নিয়ে দ্বিধা বিভক্তি থাকলেও 1 সপ্তাহের মধ্যে স্বাক্ষরের আশা ঐকমত্য কমিশনের। জুলাই লাল রঙের প্রতিবাদ জ্বলে ওঠে সামাজিক মাধ্যম সহ সর্বত্র। এদিন দফায় দফায় গুলি ও গ্রেনেড হামলা চলে চট্টগ্রাম ও পঞ্চগড়ে। রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। জাপান, হাওয়াই, তাইওয়ান সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা। আর এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।